আম আসলে সুমনকে যে আমি খুব ভালো মতো চিনতাম এবং ওর কাজগুলো নিয়ে যে আমার পূর্ব অভিজ্ঞতা, একটা ব্যাপক অভিজ্ঞতা সেটা আমার ছিল না। তবে আ শিল্পকলাতে কিছু ন্যাশনাল কিংবা এশিয়ান বিয়েনালেতে ওর ভাস্কর্যগুলো আমার চোখে পড়েছে। কিন্তু সেগুলো তো বুঝতেই পারছো যে ওখানে একটা দুটো কাজ বিচ্ছিন্নভাবে দেখা। পরবর্তীতে এই প্রদর্শনীটির আগে অন্তলীলা নামে যে এক্সিবিশনটা হয় সেখানে আমাদেরই ঘনিষ্ঠ জন শারমিলি রহমান কিউরেটর, তিনি যে ৬ জন আর্টিস্টকে সিলেক্ট করেছিলেন বা নির্বাচন করেছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন এই প্রদর্শনীটা, সেখানে আমি তার কাজ অন্তত ৩টা কাজ আমাদের কলাকেন্দ্রে এবং দ্বীপ গ্যালারিতে দেখার অভিজ্ঞতা হয়। এটা একটা ব্যাপার। তো কাজগুলো আমাকে ভাবায় এবং আমি বলবো যে তার কাজের যেভাবে কাজগুলো গড়ে ওঠে এবং হয়ে উঠতে পারে সেটা সম্বন্ধে চিন্তা করেই আসলে তার সম্বন্ধে আমার একটা আকর্ষণ তৈরি হয়। পরবর্তীতে এক্সিবিশন চলাকালীন তার সাথে কথাবার্তা, তাকে দেখা এবং প্রশ্ন করে জিজ্ঞেস করে উত্থাপন করা যে তার কাজের সংখ্যা কেমন। তো পরে জানলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছে তার 2018 সালে এবং নিয়মিত কাজ করছে, পাশাপাশি অন্য কাজও করতে হয়। আর এর আগে সে চারুকলার তার ডিপার্টমেন্টের যে চত্বরে সেখানে একটা প্রদর্শনী করেছিল। তো আমরা কলাকেন্দ্র থেকেই বরাবরই আমরা খুব ইন্টারেস্টেড যে আর্টিস্ট, ইয়াং আর্টিস্ট যে কিনা খুব সিরিয়াসলি এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যায় এবং তার প্রোডাকশন প্রসেস, তার কাজের মধ্যে একটা ভিন্ন ধরনের ইনভলভমেন্ট আছে এবং মার্কেটে অতখানি প্রেজেন্স না। মার্কেট আমি বলছি যে আমাদের যে শিল্প চর্চার যে কেন্দ্রগুলো আছে বা কালেক্টরদের কাছে কতখানি পরিচিত নয়, তাদেরকে উপস্থাপনা করা। তো সেক্ষেত্রে আমরা সুমনের সাথে কথাবার্তা চালাই এবং আমার কাছে মনে হয়েছে যে একটু ইন্ট্রোভার্ট, খুব যে এক্সট্রোভার্ট তা নয়, আর্টিস্টদের সাথে পরিচিতি, যেরকম কলাকেন্দ্রের কোনো প্রদর্শনীতে তার উপস্থিতি আমার মনে পড়ে না। প্রদর্শনীতে যাওয়া এবং এই যোগাযোগ যে ইকোসিস্টেমটা আছে সেখানে প্রেজেন্স থাকা, সেটা আমাকে মনে হয়েছে যে তার খুব স্ট্রং না, কিন্তু তার কাজগুলো দেখলেই বোঝা যায় যেগুলো একটা দীর্ঘ পরিকল্পনা এবং সময় সাপেক্ষ কাজ এবং সেই কাজগুলোর মধ্যে এক ধরনের একটা খুব ফিজিক্যাল একটা মেডিটেটিভ পজিশন থেকে, অবস্থা থেকে কাজগুলোকে তৈরি করতে হয়। তার মানে এটা আমরা বুঝতে পারি যে তার কাজগুলোতে তার একটা ইনভলভমেন্ট আছে এবং সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়েই মোটামুটি তার কাজগুলো তৈরি হতে থাকে। তো এইভাবে তখন তার অন্যান্য কাজগুলো প্রথমে ফটোগ্রাফ দেখি, পরে তাকে সে যে খুব অ্যাক্টিভ আমি বলবো যে তা নয়। তারপর এক্সিবিশন আয়োজন করতে গেলে যে প্রিপারেশনগুলো সেগুলো সম্বন্ধে সে যে খুব সচেতন তাও নয়। কাজগুলোর মূল্য নির্ধারণ এবং সেটাকে প্রকাশ করা সেগুলোর সম্বন্ধে তার যে খুব একটা ফিক্সড এবং একটা আইডিয়া আছে, এটা দেখে মনে হয় না, যদিও সে কিছু কমিশন কাজ টাজ করে। এইভাবেই আমরা সুমনের কাজটা উপস্থাপন করছি, যদিও খুব অল্প সময়ে আয়োজিত। আমি এই কাজটা তাকে পছন্দ করা এবং তার কাজগুলোকে কলাকেন্দ্রের যে পরিসয় আছে সেই পরিসরে কীভাবে উপস্থাপন করব সেটা আমরা একসাথে কাজ করেছি। আমি বলবো যে সব কিছুই একটা সহনীয় এবং আনন্দদায়ক অবস্থার মধ্যে জিনিসটা করছে এবং আমি খুব বলবো যে আমি শক্তিশালী ফিল করছি, অনুভব করছি তাকে উপস্থাপন করায়। কেন আমার কাছে মনে হয়েছে তার কাজের মধ্যে তার একটা নিজস্বতা আছে। বাংলাদেশে যে ত্রিমাত্রিক যেসব চর্চা হয়, তার কোনো একজন শিল্পীর যে বিরাট কোনো তার মধ্যে চাপ আছে এটা মনে হয় না। সে তার নিজের মতো করে কাজ করে, সে অনেক মিডিয়াতে কাজ করে, চারুকলাতে পড়াশোনাকালীন সে ভিন্ন ভিন্ন মিডিয়ার সাথে পরিচয় হয়েছে। কিন্তু আমরা আসলে আমাদের যে পরিসয়, কলাকেন্দ্রের যে পরিসয় এবং যেভাবে আমরা তাকে উপস্থাপনা করি, একজন আর্টিস্টকে উপস্থাপনার চেষ্টা করি, সেইটার প্রেক্ষিতে আমরা বলেছি যে আমরা তার কাঠের কাজগুলো
কে নিয়ে এক্সিবিশন, সাথে কিছু ড্রয়িং, এইভাবেই আমরা পরিকল্পনাটা করি। তো এটা নিয়ে আমার একটা ছোট্ট লেখা আছে, আমি যদি এটা পড়ে শোনাই তাহলে আমার যে কিউরেটর হিসাবে আমার যে পজিশনটা সেটা পরিষ্কার হবে আশা করি। আমার মনে হচ্ছে সেটা এনাফ হবে। নবীন শিল্পী সুমন বর্মনের ভাস্কর্য প্রকৃতি, মানুষ ও জীবন ভাবনার রূপ, উপাদান, কাজের প্রক্রিয়া এবং কাঙ্ক্ষিত ফর্ম এর জন্য কর্ম, যা তার চিন্তার গঠন, বৈশিষ্ট্য আর ভালোবাসার মনোসংযোগে ধীরে ধীরে বেড়ে উঠেছে। আমি এই জন্যই কথাটা বললাম যে এটার সাথে যে তার বায়োগ্রাফি, তার যে বেড়ে ওঠা, হয়তোবা একটা কালেকটিভ একটা এক্সপেরিয়েন্স তার এই কাজের পিছনে আছে, কিন্তু সেটা অনেক দূরের। এটা সে চারুকলাতে পড়াশোনাকালীন ভাস্কর্য তৈরির মধ্য দিয়ে আসলে তার এই অভ্যাসটা তৈরি হয়েছে। কলাকেন্দ্রে প্রদর্শিত সুমনের ভাস্কর্যগুলির মূল উপাদান কাঠ কেটে খোদাই, স্থাপত্যে, আসবাবপত্রে ভাস্কর্যে ব্যবহার সুপ্রতিষ্ঠিত এবং প্রাচীন। প্রস্তুত হয়ে থাকা বা নিজের তৈরি কাঠের সমতল জ্যামিতিক আকার, গঠন, স্বাতন্ত্র্যতা এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন গিঁট, ফাটল ইত্যাদি আমূল নিয়ে সমন্বয় করে হাতুড়ি, বাটালি আর শারীরিক সংযোগে, হ্রাস প্রক্রিয়ায়, আঘাতে, শব্দে পূর্ণ মনোসংযোগের কাজ। জ্যামিতিক আকার, কোণাকে ভেঙে সমতলকে অসমতল, প্রবাহমান, গতিশীল রূপ নকশা তৈরি করেন। এই নকশা জলের শরীরের মতো, গড়নগুলি বিশেষ নান্দনিক আবরণ পায়, স্থির, অন্তর্মুখী, নির্লিপ্ত মনুষ্য শরীর সাদৃশ্য আকৃতিগুলি কখনো দাঁড়ানো উৎসুক ভঙ্গি, কখনো মেলে হেলে ঝুলে থাকা অবস্থায় জানান দেয়। জলের নকশায় ত্রিমাত্রিক গড়নগুলি প্রকৃতি, মানুষ আর তার স্থানিক অস্তিত্ব নিয়ে ভাবনা তৈরি করে। এটা ছিল আমার পজিশন। আমার মনে হয় এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বা আমার কাছে গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস আমি বলার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে সে কাঠটাকে যেভাবে ব্যবহার করে এবং কাঠের শরীরে যে নকশা, জলের মতো প্রবহমান যে নকশা তৈরি করে, এই জিনিসগুলো এবং তার ফিগারের মতো, অনেকটা মনুষ্য শরীরের মতো সাদৃশ্য দাঁড়িয়ে থাকা যে ফর্মগুলো বা ঝুলে থাকা যে ফর্মগুলো, এগুলো এই অঞ্চলের আমাদের যে প্রাকৃতিক এবং কিছু সেন্সুয়াল এক্সপিরিয়েন্স আছে সেটা তার মধ্যে ট্রান্সফার হয় এবং আমি মনে করি যে তার উপস্থাপনা এবং তার ভাস্কর্য সে একেবারেই নবীন শিল্পী, সেটাতে একটা রূপ নিচ্ছে, যেটাতে আমি মনে করি সে এই চর্চাটা চালিয়ে গেলে আমাদের শিল্প আন্দোলন বা শিল্প চর্চা অনেক সমৃদ্ধ হবে।